বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি জান্নাতুল নাইম চৌধুরী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পঞ্চম পত্র অর্থাৎ জনবিজ্ঞান নিয়ে আমি আলোচনা করব। জনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জনমিতি নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জনবিজ্ঞান বা জনমিতি কী। 2 নম্বর হচ্ছে জনবিজ্ঞানের বিষয়বস্তু এবং 3 নম্বরে আলোচনা করব জনবিজ্ঞানের গুরুত্ব বা জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে। প্রথমে আসো জনবিজ্ঞান বা জনমিতি কী। জনবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোগ্রাফি। এটাকে ইংলিশে বলা হয় ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ ডেমোস এবং গ্রাফিয়া নামক 2টি শব্দ থেকে উৎপত্তি। গ্রিক শব্দ ডেমোস এবং গ্রাফিয়া এই 2টি শব্দ থেকে ডেমোগ্রাফি শব্দটির উৎপত্তি। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা এবং গ্রাফিয়া শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। তাহলে ডেমোগ্রাফি শব্দের অর্থ আমরা বলতে পারি জনসংখ্যার বিশ্লেষণ বা বিবরণ। জনবিজ্ঞান বা ডেমোগ্রাফি বলতে আমরা বুঝি এমন একটি বিজ্ঞান যা জনসংখ্যার আকার, গঠন, জন্ম, মৃত্যু, অভিক্ষেপণ, অভিবাসন এবং জনসংখ্যার স্থানান্তর সহ জনসংখ্যা বিষয়ক অতীত ও বর্তমান অবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে। অর্থাৎ যে বিজ্ঞানে জনসংখ্যা সম্পর্কিত জন্ম, মৃত্যু, তারপর হচ্ছে অভিক্ষেপণ, অভিবাসন এবং জনসংখ্যার স্থানান্তর নিয়ে অর্থাৎ জনসংখ্যা সম্পর্কিত সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় জনবিজ্ঞান বা জনমিতি। পরে আমরা আলোচনা করব জনসংখ্যার বিষয়বস্তু নিয়ে, জনবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। জনবিজ্ঞানের বিষয়বস্তু 2টি দিক থেকে আলোচনা করা যায়। একটা হচ্ছে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আর একটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমরা প্রথমে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তুসমূহ একটু আলোচনা করি। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের বলতে হয় পৃথিবীর সকল দেশের ভৌগোলিক গঠন এবং প্রকৃতি একই রকম নয়। তাহলে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তুর পার্থক্য হয়।
তবে সামগ্রিক কতগুলো বিষয়ে জনবিজ্ঞানের বিষয়বস্তু এক হয়ে থাকে। নিচে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে অঞ্চল নির্ধারণ। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে অঞ্চল নির্ধারণ। তাহলে দেখো, সমগ্র পৃথিবীতে একত্রে জনবিজ্ঞানিক আলোচনা করা যায়, তবে তা অঞ্চলভিত্তিক তেমন কোনো কাজে আসে না। এই কারণে জনবিজ্ঞানের আলোচনা করার জন্য অঞ্চল নির্ধারণ করা প্রয়োজন। কাজেই অঞ্চল নির্ধারণের মাধ্যমে ওই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, শিশু মৃত্যুহার ইত্যাদি আলোচনা করা জনবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে আমরা বলতে পারি জনবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে অঞ্চল নির্ধারণ। জনসংখ্যা বিষয়ক যে কোনো তথ্য, যেমন জন্মহার, মৃত্যুহার, তারপর জনসংখ্যার ঘনত্ব, শিশু মৃত্যুহার ইত্যাদি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। যদি আমরা সমগ্র পৃথিবী একসাথে যদি জনবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে সেটা অঞ্চলভিত্তিক তেমন কোনো কাজে আসে না। তাহলে আমরা জনবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমাদের অঞ্চল নির্ধারণ করাটা প্রয়োজন। দুই নম্বরে হচ্ছে জনসংখ্যার গঠন। জনসংখ্যার গঠন উক্ত অঞ্চলের পরিবেশের উপর নির্ভর করে। যে অঞ্চলের পরিবেশ কর্মচঞ্চল, শান্ত এবং অর্থনৈতিক অবকাঠামো উন্নত, সেই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মরা সেই অঞ্চলের মতো সেই প্রকৃতির গড়ে ওঠে। সুতরাং জনসংখ্যার গঠন আলোচনা করা জনবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে আমরা বলতে পারি এক একটা অঞ্চল ভিত্তিক, যেমন উন্নয়নশীল দেশের জনসংখ্যার গঠন একরকম হবে এবং উন্নত দেশের জনসংখ্যার গঠন ভিন্ন হবে, এর চেয়ে ভিন্ন হবে। যেই অঞ্চলের কর্ম পরিবেশ যেরকম, এর ভবিষ্যৎ প্রজন্মগুলো সেইভাবে সেই প্রকৃতির হয়ে গড়ে ওঠে। এই জন্য জনসংখ্যার গঠন নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের একটা বিষয়। 3 নম্বর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। যে সকল অঞ্চল বসবাসের জন্য উপযোগী, সে সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে। কাজেই ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে আলোচনা করা জনবিজ্ঞানের বিষয়বস্তু। অর্থাৎ যেই সব অঞ্চল বসবাসের জন্য বেশি উপযোগী, সেই সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকবে। অর্থাৎ যেই সব পরিবেশের মানুষের বসবাসের উপযোগী থাকে, অনুকূলে থাকে, সেই সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকবে। এবং যেই সব অঞ্চল মানুষের বসবাসের প্রতিকূলে, সেই সব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে। এই জন্য জনবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব একটি মুখ্য উপাদান। 4 নম্বরে হচ্ছে জনসংখ্যা ও পরিবেশ। জনসংখ্যা ও পরিবেশ আমরা বলতে পারি স্থান, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি মানুষের বসবাসকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোনো একটা দেশের স্থান, অঞ্চলভিত্তিক স্থান, জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি মানুষের বসবাসকে প্রভাবিত করতে পারে। প্রাকৃতিক পরিবেশ যদি বসবাসের উপযোগী হয়, তবে জনবসতি বেশি হয়। কাজেই ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক প্রকৃতি ইত্যাদির উপর জনসংখ্যার বসবাস নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যা এবং
পরিবেশ নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের একটি বিষয়বস্তু, কেননা ভৌগোলিক পরিবেশ এবং ভৌগোলিক প্রকৃতি, ভৌগোলিক অবস্থা ইত্যাদির উপর জনসংখ্যার বসবাস বা জনসংখ্যার গড়ে ওঠা অনেকাংশে নির্ভর করে। এই জন্য ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যা ও পরিবেশ নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই 4টা বিষয়বস্তু নিয়ে জনবিজ্ঞানের আলোচনা করা হয়। আমরা আবার বলি, 1 নম্বর হচ্ছে অঞ্চল নির্ধারণ, 2 নম্বরে হচ্ছে জনসংখ্যার গঠন, 3 নম্বরে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব এবং 4 নম্বরে হচ্ছে জনসংখ্যা ও পরিবেশ। অর্থাৎ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা দেখব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু সমূহ। তাহলে জনবিজ্ঞানের বিষয়বস্তুর আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখো, অর্থনীতির প্রধান উপাদান হচ্ছে মানুষ, কারণ অর্থনৈতিক সকল কর্মকাণ্ড মানুষের অবদান অধিক। আবার জনবিজ্ঞান হয় এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। কাজেই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানকে আলোচনা করা খুবই প্রয়োজনীয়। অতএব মানব সম্পর্কিত আলোচনাই হচ্ছে জনবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় নিয়ে আমরা জনবিজ্ঞানে আলোচনা করা হয়? 1 নম্বরে হচ্ছে জনসংখ্যার আকার, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে প্রথমেই আসে জনসংখ্যার আকার। জনসংখ্যার আকার বলতে মূলত জনসংখ্যার পরিমাণকেই বোঝানো হয়। নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে কী পরিমাণ জনসংখ্যা বসবাস করে তাকে জনসংখ্যার আকার বলা হয়। নির্দিষ্ট স্থান বলতে সাধারণত একটি দেশের বা একটি অর্থনৈতিক অঞ্চলকে বোঝানো হয়। ওই অঞ্চলের জন্ম, মৃত্যু, স্ত্রী পুরুষের অনুপাত, বয়স কাঠামো ইত্যাদি জনসংখ্যার আকার বিশ্লেষণের আওতাভুক্ত। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থান বা কোনো একটা নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অঞ্চলের জনসংখ্যার আকার, অর্থাৎ ওই অঞ্চলে কী পরিমাণ জনসংখ্যা বসবাস করে এবং ওই জনসংখ্যার জন্ম, মৃত্যু, তারপর হচ্ছে কি স্ত্রী পুরুষের অনুপাত, বয়স কাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা করাই জনবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যার আকার। 2 নম্বরে আমরা বলতে পারি জনসংখ্যার বয়স কাঠামো। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জনসংখ্যার বয়স কাঠামো। সকল দেশে জনসংখ্যার বয়স কাঠামো সমান নয়। যে সকল দেশে চিকিৎসা সুবিধা উন্নত, অর্থাৎ উন্নত দেশে জনসংখ্যার বয়স কাঠামো একরকম হয়ে থাকে এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার বয়স কাঠামো ভিন্ন রকম হয়ে থাকে। যেসব দেশে উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে সেই সব দেশে মৃত্যুহার কম থাকে, ফলে বয়োবৃদ্ধি জনসংখ্যার হার বেশি হয়। আবার যেসব দেশে শিশু মৃত্যুহার বেশি সেই সব দেশে কর্মক্ষম শ্রমশক্তির পরিমাণ কম থাকে। তাহলে জনবিজ্ঞান পাঠের ক্ষেত্রে জনসংখ্যার বয়স কাঠামো নিয়ে আলোচনা করা একটা উল্লেখযোগ্য একটা বিষয়। আবার সকল বয়সের জনসংখ্যা কর্মক্ষম নয়। আমরা জানি সাধারণত 14 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলা হয়।
তাছাড়া অনুন্নত দেশে মহিলা শ্রম শক্তির উন্নয়ন কাজে অংশগ্রহণ করে না বলে ওইসব দেশে নারী পুরুষের অনুপাত বিশ্লেষণ করাও জনবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে পড়ে। এর পরের পয়েন্ট হচ্ছে জনসংখ্যার বণ্টন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যার বণ্টন। জনসংখ্যার বণ্টন বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়। যে সকল দেশে শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেই সকল দেশে গ্রাম ও শহর অঞ্চলের মধ্যে জনসংখ্যার বণ্টন অসমানুপাত হয়, কারণ গ্রামাঞ্চল থেকে জনসংখ্যা শহরাঞ্চল বা নগরের দিকে স্থানান্তরিত হয়, ফলে জনসংখ্যার বণ্টনের মধ্যে একটা সমতা লক্ষ্য করা যায় না। আবার উন্নত দেশে নগরায়নের সুবিধা সমানভাবে বিস্তৃত থাকার কারণে সেই সকল দেশের সকল অঞ্চলে জনসংখ্যার বণ্টন একই রকম হয়। তাহলে দেশভিত্তিক উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বিভিন্ন একটি দেশের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার বণ্টনটা বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে এই জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যার বণ্টন নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের একটি বিষয়। এরপরে 4 নম্বরে হচ্ছে জনসংখ্যা নীতি। চার নম্বরে জনসংখ্যা নীতি। জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সম্পূর্ণরূপে জনসংখ্যার নীতির উপর নির্ভর করে। দেশের সম্পদের উপর নির্ভর করে জনসংখ্যার উৎপাদনশীলতা। প্রাকৃতিক সম্পদ অধিক হলে অধিক জনসংখ্যাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করা যায়। সেই জন্য জনসংখ্যা নীতি জনবিজ্ঞানের পাঠের বিষয়বস্তু হিসেবে আলোচনা করা প্রয়োজন পড়ে। এরপরের পয়েন্ট হচ্ছে জনসংখ্যার গঠন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে জনসংখ্যার গঠন। সাধারণত জনসংখ্যার গঠন বলতে স্ত্রী পুরুষের অনুপাতকে বোঝানো হয়। এই অনুপাতে সকল দেশে কখনো সমান থাকে না, অর্থাৎ স্ত্রী পুরুষের অনুপাত সকল দেশে সমান থাকে না, এটা বিভিন্ন দেশে বিভিন্ন হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে এই অনুপাত প্রায় এক হয়ে থাকে। প্রজনন ক্ষমতার দিক থেকে স্ত্রী পুরুষের মধ্যে 18 বছর থেকে 35 বছরের মধ্যে এই সময়টিকে অধিকতর উর্বরশীল বলা যায়। আর উৎপাদনের সাথে সম্পর্কের দিক থেকে 15 থেকে 65 বছরের বয়সের মধ্যে এই সম্পর্ক লক্ষ্য করা যায়। তাহলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যার গঠন নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের একটি বিষয়বস্তু। এরপরের পয়েন্ট হচ্ছে শ্রম শক্তি। জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সম্পূর্ণরূপে জনসংখ্যা নীতির উপর নির্ভর করে। দেশের সম্পদের উপর নির্ভর করে জনসংখ্যার উৎপাদনশীলতা। প্রাকৃতিক সম্পদ অধিক থাকলে অধিক জনসংখ্যাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত করা যায়। একটি দেশের অর্থনীতিতে সকল জনসংখ্যা শ্রমশক্তিতে রূপান্তর করা হয় না, ফলে অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত শ্রমশক্তি এবং অনুৎপাদিত শ্রমশক্তি বিরাজ করে। আবার জনশক্তিকে শ্রমশক্তিতে রূপান্তর করতে হলে শ্রমশক্তির কর্মক্ষম শ্রম নিয়োগের হার, মহিলা ও পুরুষের অনুপাত, শ্রম ইত্যাদি আলোচনার বিষয়বস্তুর মধ্যে পড়ে। অর্থাৎ যেই দেশের শ্রম শক্তি যত বেশি হবে, যত মজবুত হবে, সেই দেশের অর্থনৈতিক দিক থেকে তত সবল হবে বা উন্নত হবে। এই কারণে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শ্রম শক্তি নিয়ে আলোচনা করা জনবিজ্ঞানের একটি বিষয়বস্তুর মধ্যে পড়ে। তাহলে মোটামুটি আমরা জনবিজ্ঞানের
বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জনবিজ্ঞানের গুরুত্ব বা জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। জনবিজ্ঞানের গুরুত্ব তাহলে দেখো, জনবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থনৈতিক উন্নয়ন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে অনুন্নত অর্থনীতিতে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য জনবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। আবার উন্নত দেশসমূহের বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে অর্থনৈতিক উন্নয়নে তড়িৎ গতিতে সম্পৃক্ত করার জন্য জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। নিম্নে আমরা জনবিজ্ঞানের পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। জনবিজ্ঞান পাঠের গুরুত্ব দুই দিক থেকে আলোচনা করা হয়। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব, 2 নম্বরে হচ্ছে সামাজিক গবেষণায় জনবিজ্ঞানের গুরুত্ব। প্রথমে আমরা আলোচনা করব অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে। অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান। এই বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। বিশেষ করে ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধি অর্থনীতিকে প্রভাবিত করে। তাহলে অর্থনীতিতে কী কারণে জনবিজ্ঞানের পাঠের গুরুত্ব রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে বলতে পারি বেকার সমস্যার সমাধান। অর্থনীতিতে জনবিজ্ঞান পাঠের গুরুত্বের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে বেকার সমস্যার সমাধান। অর্থনীতিতে প্রধান সমস্যা হলো শ্রম শক্তিকে উৎপাদন কাজে নিয়োজিত করতে না পারা। যখন ওই উৎপাদন কাজে জনশক্তিকে নিয়োজিত করতে পারা যায় না, তখনই দেশে বেকার সমস্যার সৃষ্টি হয়। তাহলে এই বেকার সমস্যা সমাধান করার একটাই উপায়, কিভাবে দেশের জনশক্তিকে তাদের বিভিন্ন কাজে নিয়োজিত করা। যখন এই উৎপাদন কাজে জনশক্তিকে নিয়োজিত করা সম্ভব হয় না, তখন ওই বেকার সমস্যা দেখা দেয়। এই বেকার সমস্যা সমাধান করার জন্য জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। 2 নম্বর হচ্ছে মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি। কোনো দেশের মাথাপিছু আয়ের পরিমাণ অনেকাংশে নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধির উপর নির্ভরশীল। তাহলে যেই দেশের জনসংখ্যা বেশি হবে সেই দেশের মাথাপিছু আয় কম হবে, এবং যেই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকবে সেই দেশের মাথাপিছু হার বেশি থাকবে, মাথাপিছু আয়ের পরিমাণ বেশি থাকবে। তাহলে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধির উপর মাথাপিছু আয়ের পরিমাণ নির্ভর করে। এই জন্য জনবিজ্ঞান পাঠের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করতে পারলে সেই ক্ষেত্রে উক্ত অর্থনীতির মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের নির্ভরশীলতা
উৎপাদনশীলতা নির্ভর করে শ্রম ও পুঁজির উপর। তাহলে অনেক দেশ আছে, উন্নত দেশগুলো সাধারণত পুঁজি নির্ভর অর্থনীতি গড়ে ওঠে এবং অনুন্নত দেশে অর্থাৎ যে সকল দেশে জনসংখ্যার পরিমাণ বেশি থাকে সেই সব দেশ মূলত শ্রম নিবিড় উৎপাদন ক্ষমতা ব্যবহার করে। তাহলে উৎপাদনের ক্ষেত্রে দুই ধরনের উৎপাদনশীলতা নির্ভর করে শ্রম ও পুঁজির অনুপাতের উপর। যদি শ্রমের তুলনায় অধিক পরিমাণ পুঁজির প্রয়োজন হয় তবে তাকে পুঁজিবহুল উৎপাদনশীলতা বলা হয়। আবার যদি পুঁজির তুলনায় শ্রম শক্তি যদি বেশি হয় সেক্ষেত্রে সেই অর্থনীতিকে বলা হয় শ্রম নিবিড় অর্থনীতি। তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে আলোচনা করার জন্য অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব রয়েছে। 4 নম্বর হচ্ছে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি। অর্থনীতিতে মাথাপিছু উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে মাথাপিছু আয়ের পরিমাণও বৃদ্ধি পায়, ফলে সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়। কাজেই অর্থনীতিতে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির জন্য জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দেশের মাথাপিছু আয় বেশি সেই দেশের সঞ্চয়ের পরিমাণটাও বেশি থাকবে। আবার মাথাপিছু আয় নির্ভর করে জনসংখ্যার বৃদ্ধির হারের উপর। সেই জন্য আমরা বলতে পারি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি হিসাব করার জন্য অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। 5 নম্বরে হচ্ছে শ্রম শক্তির গুণগত মান বৃদ্ধি। শ্রম শক্তির গুণগত মান বৃদ্ধি। একটি অর্থনীতিতে অধিক শ্রম শক্তির তুলনায় অধিক গুণগত মানসম্পন্ন শ্রম শক্তির প্রয়োজন। অর্থাৎ একটি দেশের শ্রম শক্তিকে গুণগত মান বৃদ্ধি করার জন্য জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশে যে পরিমাণ শ্রম শক্তি রয়েছে সেটার তুলনায় গুণগত শ্রম শক্তির প্রয়োজনীয়তা বেশি থাকে। কারণ হচ্ছে অর্থনীতিতে শ্রম শক্তির তুলনায় গুণগত শ্রম শক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। গুণগত শ্রম শক্তির মান বৃদ্ধি করার জন্য অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব রয়েছে বা অর্থনীতিতে জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে 6 নম্বরে জনসংখ্যা হারের পরিবর্তন। যে সকল দেশে উচ্চ জন্মহার রয়েছে ওই সকল দেশে বিভিন্ন প্রকার সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে, ফলে প্রজনন হার হ্রাস করার প্রয়োজন হয়। এই কারণে জনবিজ্ঞান বিশ্লেষণের মাধ্যমে প্রজনন হারকে হ্রাস করা যায়। এই কারণে জন্মহারের পরিবর্তনের লক্ষ্যে অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব রয়েছে বা জনবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে অর্থনীতিতে জনবিজ্ঞানের গুরুত্ব মোটামুটি এই পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে। আমরা এরপরে সামাজিক গবেষণায় জনবিজ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সামাজিক গবেষণায় জনবিজ্ঞানের গুরুত্ব। সামাজিক গবেষণা জনবিজ্ঞানের গুরুত্বে প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক বিষয়গুলোর বিশ্লেষণে জনবিজ্ঞানের গুরুত্ব। সামাজিক বিষয়গুলোর বিশ্লেষণে
জনবিজ্ঞানের গুরুত্ব। সামাজিক বিষয়গুলোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ইত্যাদি বিষয় রয়েছে। এই বিষয়গুলোতে গবেষণা পরিচালনা করার সময় জনসংখ্যা একটি বিশেষ উপাদান হিসেবে চিহ্নিত হয়। কাজেই জনসংখ্যা সম্পর্কিত বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য জনবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। 2 নম্বর হচ্ছে সমাজতত্ত্বের কার্যক্রম বিশ্লেষণে। সমাজতত্ত্বের কার্যক্রম বিশ্লেষণে। সমাজতত্ত্বের কার্যক্রম বিশ্লেষণ করার জন্য জনবিজ্ঞান পাঠের প্রয়োজন হয়, কারণ মানুষ সামাজিক জীব। সমাজতত্ত্বের সম্পূর্ণ বিশ্লেষণকে জনতাত্ত্বিক বিশ্লেষণ বলা হয়। সুতরাং আমরা বলতে পারি সমাজতত্ত্বের বিষয়গুলো জনসংখ্যার সাথে সম্পৃক্ত এবং এই জনসংখ্যার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সমাজতত্ত্বের কার্যক্রম বিশ্লেষণে জনবিজ্ঞানের গুরুত্ব রয়েছে। 3 নম্বর হচ্ছে উন্নতর জীবনযাত্রার নির্বাত। তিন নম্বর হচ্ছে উন্নতর জীবনযাত্রা নির্বাত। উন্নত জীবনযাত্রা নির্বাত করার জন্য জনসমস্যাকে জনশক্তিতে রূপান্তর করার প্রয়োজন হয়। তাছাড়া নতুন নতুন দ্রব্য উৎপাদন এবং ওই দ্রব্যের চাহিদা জনসংখ্যার উপর নির্ভরশীল। সুতরাং উন্নতর জীবনযাত্রা নির্বাতের জন্য আমাদের জনবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।